This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। MDH আমার এই ছোট্ট ঝুড়ি এতে জামাত হিজবুত আছে, দেখে যা নিজের চোখে বিএনপি কেমন নাচে। এ সুযোগ পাবে না আর, বলো ভাই কি দাম দেবে, পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল, পুতুল নেবে গো পুতুল। হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ পুতুল, আর সেই পুতুলদের সুতো বিভিন্ন জায়গায় বাঁধা। এই যে ইউনুসের মাথায় ঝুড়িটা দেখলেন না, আর তাতে বিভিন্ন রকম পুতুল দেখলেন এবং গান শুনলেন। এসব দেখে শুনে আবার এটা ভেবে বসবেন না যে মোহাম্মদ ইউনুসই এই বাংলাদেশে পুতুল নাচের একমাত্র কারিগর। তিনি যেমন নাচাচ্ছেন বাকিরা তেমনই নাচছে। মনে রাখবেন ইউনুসও আসলে পুতুল, তার সুতো কোথাও না কোথাও নিঘাত বাঁধা আছে। আর মনে রাখবেন বাংলাদেশে এখন কে যে কাকে নাচাচ্ছে, কে নাচছে, সেটা একটা বড় রহস্য। যে রহস্যে নতুন মোচড় এনে দিয়েছে বাংলাদেশের সেনা। বাংলাদেশের সেনার মধ্যেও এখন দুটো ভাগ, একদিকে সেনা প্রধান ওয়াকারুজ্জামান আর অন্যদিকে পাকিস্তানপন্থী লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান, যিনি এই কদিন আগে আসিম মুনিরের সাথে বৈঠক করে এসেছেন। এবার মুনির কিন্তু এখন পাক ফিল্ড মার্শাল, তখন ছিলেন সেনা প্রধান। এবার এইরকম একজন পাকিস্তান প্রেমী সেনা অফিসার ওই বাংলাদেশের ভরসা এখন, যে বাংলাদেশের একসময় হাঁড়ির হাল করে দিয়েছিল এই পাকিস্তান, যে বাংলাদেশে একসময় ওই বাংলাদেশিদের রক্ত নিয়ে হোলি খেলেছিল যে পাকিস্তান, যে বাংলাদেশের মা বোনেদের পরপর ইজ্জত নিয়েছিল ওই পাকিস্তান, যে পাকিস্তানের হাত থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ৭১-এ। ভাবতে অবাক লাগছে না? এরা এর পরেও কি করে পাকিস্তানপন্থী হয়? অবাক হওয়ার আরও বাকি আছে। সোশ্যাল মিডিয়া খুলে দেখুন, দেখবেন বাংলাদেশ আর্মি আর বাংলাদেশ আর্মড ফোর্সেস নামে দুটো আলাদা আলাদা পেজ রয়েছে। দেশ একটা, সেনাবাহিনীও একটা, মানে সেটাই তো হওয়ার কথা। তাহলে দুটো আলাদা আলাদা প্রোফাইল কেন? দেখবেন আমাদের দেশের সেনার বিভিন্ন কোর গ্রুপের, বিভিন্ন ফ্রন্টিয়ারের আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া পেজ আছে, কিন্তু সেনাবাহিনীর নামে একটাই প্রোফাইল। সেটাই তো হওয়ার কথা। এবার বাংলাদেশের সেনার যেখানে অবস্থাটা এই শরিকি বিবাদে জর্জরিত সংসারের মতো, সেখানে দুটো মাত্র ওই পেজ দেখা গেছে, এতে অবাক হবেন না। এই মুহূর্তে একদিকে ওয়াকারুজ্জামান, আরেকদিকে কামরুল। আজ কামরুলপন্থী বাংলাদেশি সেনার পেজ থেকে একটা উস্কানিমূলক ভিডিও পোস্ট হয়েছে, যে ভিডিওতে বলা হয়েছে তারা নাকি যুদ্ধের জন্য তৈরি। তো যুদ্ধের জন্য তৈরি তো বুঝলাম, কিন্তু ওরে হাল্লা রাজার সেনা, তোরা যুদ্ধটা কার সঙ্গে করবি সেটা বল। কার সঙ্গে যুদ্ধ করবে বাংলাদেশ এই মুহূর্তে? দেখুন, হাসিনা সরকারের পতনের ঠিক ২ মাস আগে ওয়াকারুজ্জামান সেনা প্রধান হন, আর ইউনুসের নেতৃত্বে এই তত্ত্বাবধায়ক সরকার তৈরি হওয়ার কিছুদিনের মধ্যেই ওই কামরুলকে বাংলাদেশ সেনার প্রিন্সিপাল স্টাফ করা হয়। আর কদিন আগে এই ওয়াকারুজ্জামানকে সরিয়ে এই কামরুলকেই সেনা প্রধান করার পরিকল্পনা চলছিল ওই ইউনুসের সচিবালয়। সে কথা জানতে পেরেই নাকি প্রিএম্প্ট অ্যাটাক করে দিয়েছেন ওয়াকারুজ্জামান। প্রিএম্প্ট অ্যাটাক এতদিন আপনারা জেনে গেছেন, কীভাবে আগে ভাগে আঁচ করে শত্রুর উপর ঝাঁপিয়ে পড়া, সেটাই করেছেন তিনি। আক্রমণ বলে ঝাঁপিয়ে পড়েছেন এই বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের ঘাড়ে। আমাদের সেটা যেরকম ঠিক
2 সপ্তাহ আগে পাকিস্তানের মাটিতে নিখুঁত ড্রোন আর মিসাইল স্ট্রাইক করেছিল, তেমনি নিখুঁতভাবে কাল কিছু নথি সামনে এসছে বাংলাদেশি সেনা। হ্যাঁ, এই বাংলাদেশি সেনা ওয়াকারুজ্জামানের নেতৃত্বাধীন। ওয়াকারুজ্জামানের দপ্তর থেকে প্রকাশিত সেই নথিতে কি দেখা যাচ্ছে জানেন? দেখা গেছে গত বছর ওই বাংলাদেশে অভ্যুত্থানের পর, মানে হাসিনা সরকারের পতনের পর এবং হাসিনা দেশ ছাড়ার পর সেনার আশ্রয়ে চলে এসেছিলেন অসংখ্য মানুষ। সব মিলিয়ে এখন অবধি 600 জনের তালিকা আছে, তার বাইরেও হয়তো আরও অনেকে ছিলেন। কিন্তু উল্লেখযোগ্য বিষয় সেটা নয়। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সেই সময় সেনার আশ্রয়ে ছিলেন সে দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। ভাবছেন তো এর মধ্যে আলাদা করে এনার নামটা কেন বলছি? দেখুন, অনেকেই সেনা ছাউনিতে আশ্রয় নিয়েছিলেন, এটা ঠিক, কিন্তু এই ওবায়দুল হাসানের সেনা ছাউনিতে থাকাটা বিরাটভাবে গুরুত্বপূর্ণ। কেন জানেন? শুধুমাত্র তার নামটাই কেন মার্কার দিয়ে হাইলাইট করে বাজারে প্রকাশ করেছে বাংলাদেশ সেনা, সেটা জানেন? এটা আপনার আমার বোঝার সুবিধের জন্য খুব স্পষ্ট করে ব্যাখ্যা করে দিয়েছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ। সরকারের জন্য সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সর্বজন গ্রহণযোগ্য নোবেল পুরস্কার বিজয়ী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করেছিলাম এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। কোটা বিরোধী আন্দোলনে হাসিনার গদি উল্টে দেওয়ার পরেই ইউনূসের গদি নিশ্চিত করেছিল আন্দোলনকারীরা। বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি অন্তর্বর্তী সরকার গড়ার অনুমতি দিয়েছিলেন। বাংলাদেশের সুপ্রিম কোর্ট থেকে তার আগে অনুমতি জোগাড় করেছিলেন বলে দাবি করেছিলেন আন্দোলনকারী ছাত্র নেতৃত্ব। বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন বেঞ্চ অন্তর্বর্তী সরকার গঠনের সায় দিয়েছে। তৎকালীন প্রধান বিচারপতির সই দেখিয়ে একথা দাবি করা হয়। নাহিদ ইসলামরা জানান, তাঁরা প্রধান বিচারপতির বাড়িতে গিয়ে অনুমতি নিয়েছেন, কিন্তু বাংলাদেশে পালা বদলের 9 মাসের মাথায় বাংলাদেশ সেনা কি বলছে? শুক্রবার বাংলাদেশ সেনা কিছু নথি প্রকাশ করে কারা কারা সেনা আশ্রয় ছিলেন তা প্রকাশ করে। তালিকায় নাম বাংলাদেশের প্রাক্তন প্রধান বিচারপতির। ওবায়দুল হাসান ঢাকার সেনানিবাসে ছিলেন বলে দাবি করা হয়। এই নথি প্রকাশের পরেই প্রশ্ন তুলেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ। সজীবের প্রশ্ন, এখন বোঝা যাচ্ছে সেনাবাহিনী কেন এতদিন পর তাদের হেফাজতে থাকা ব্যক্তিবর্গের তালিকা প্রকাশ করলো। খেলা বুঝতে হবে। সম্ভবত প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সই নকল করে সুপ্রিম কোর্টের পূর্ণাঙ্গ বেঞ্চের মিথ্যা রেফারেন্স তৈরি করেছিল ইউনূস গ্যাং। এই মিথ্যা রেফারেন্সের শপথ নেন ইউনূস সরকার। সেখানে পূর্ণাঙ্গ বেঞ্চের কথা বলা হলেও অন্য কোনো বিচারপতির সই ছিল না এবং তারা বিচারপতির বাসায় গিয়েছে বলে এই খবরও প্রচার করা হয়েছিল। অথচ ISPR এর লিস্ট থেকে দেখা যায় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও এনায়েতুর রহিম সেনাবাহিনীর হেফাজতে ছিল, যা কেউ জানত না। ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে তালিকা প্রকাশের মাধ্যমে এই গোপন সত্য সামনে আনার জন্য। ইউনূস সরকারের শপথ গ্রহণ অবৈধ, কোনো সন্দেহ নেই। বুঝলেন তো ওবায়দুল হাসানের সেনা ছাউনিতে থাকার এই তথ্যটা কেন গুরুত্বপূর্ণ? বাংলাদেশ সেনা আর সজীব ওয়াজেদ এই দুই পক্ষের দাবি যদি সত্যি হয় তাহলে কি হবে? 1, মোহাম্মদ ইউনূস আর তার অন্তর্বর্তী সরকার আইনত অবৈধ বলে প্রমাণিত হবে। যে সরকারটা ওই বেঞ্চের কাছ থেকে অনুমতি নিয়ে তাদের সই ঠই দেখিয়ে তৈরি হয়েছে, সেইগুলোই যদি কোথাও গিয়ে মিথ্যে প্রমাণিত হয়, অবৈধ প্রমাণিত হয়, জাল প্রমাণিত হয়, তাহলে সরকারটাও তো জাল। আর 2, যদি মোহাম্মদ ইউনূসের সরকারই অবৈধ হয় তাহলে তো সেই সরকারের নেওয়া যাবতীয় সিদ্ধান্তগুলো অচল আধুলি হয়ে যাবে। সেক্ষেত্রে এই যে কদিন আগে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল, সেই সিদ্ধান্ত নিয়েও তো প্রশ্ন উঠে যাবে, সেই সিদ্ধান্ত জলে চলে যাবে। এবার আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হয় তাহলে কি হবে? নিঃসন্দেহে এখনও দেখুন, একটা দেশ, সে দেশের টানা এতদিন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। এবার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, ধরে নিচ্ছি আওয়ামী লীগের যিনি নেত্রী তিনি দেশের বাইরে, নেতারা অনেকেই দেশের বাইরে, কিন্তু তা সত্ত্বেও যে অসংখ্য তাদের সদস্য সমর্থক
তারা ছিলেন, তারা তো রাতারাতি মুছে যাননি, তারা বাংলাদেশের এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছেন। এবার তারা কি একত্রিত হবেন না? তাদের কি মনোবল বাড়বে না? সেটাই তো স্বাভাবিক। আর দেখুন, শেখ হাসিনা বাংলাদেশ ছেড়েছেন, তার ছেলে দেশের বাইরে, এটার মানেই আওয়ামী লীগ একদম যে কোথাও গিয়ে তাদের হারিয়ে ফেলেছে এরম তো নয়। সবাই জানেন তারা আপাতত বাইরে রয়েছেন, সময় হলেই তারা আবার ফিরে আসবেন। ফলে আওয়ামী লীগের প্রতি যারা সহানুভূতিশীল তারা অপেক্ষায় রয়েছেন, তাদের সেই অপেক্ষা করার ধৈর্য বা শক্তি দুটোই বেড়ে যাবে। আর ইউনূসের সরকার যদি অবৈধ বলে প্রমাণিত হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই, তারা হই হই করে সব মাঠে নেমে পড়বেন। এবার ভাবুন, এটা গোটা বিষয়টা যদি ঘটতে শুরু করে, বাংলাদেশের রাজনীতিতে আবার একটা অন্য মোচড় আসবে কিনা। একরকম ছন্দে চলছিল গত এক বছর, জুলাই আগস্টের পর থেকে। এখন তো গোটা বিষয়টা আবার অন্য ছন্দে চলে আসবে। কারণ কি জানেন, আমরা কি বলছি ইদানিংকালে, এই বারবার বলছি কি যে বাংলাদেশে এই মুহূর্তে মৌলবাদীদের রমরমা, জামাতের রমরমা। বাংলাদেশের মানুষের সঙ্গে ওখানকার সাংবাদিক বা ওখানকার নেতা নেত্রীদের সাথে কথা বলুন, বললে জানতে পারবেন যে এই মৌলবাদী, এই জামাতের সংখ্যাটাও কিন্তু মানে বিরাট না, এরম না। আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে যে এরাই পুরো দেশটা দখল করে নিয়েছে। আজকে যদি সত্যিকারের ভোট হয় তাহলে কিন্তু এখন পর্যন্ত ওখানকার মানুষজনের ধারণা বা ওখানকার যারা রাজনৈতিক বিশ্লেষক তাদের ধারণা, এই মৌলবাদীরা বিশেষ সিট ফিট পাবে না, খুব বেশি আসনে জিততে পারবে না, মুষ্টিমেয় কিছু জায়গায় হয়তো জিতবে। এবার তাহলে তাদের রমরমার কারণ কি? কারণ একটাই, এদের মাথার ওপর ইউনূস সাহেবের হাত রয়েছে, যিনি প্রেসিডেন্টের মতো, যিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তার যদি সমর্থন থাকে তখন তো ওরা মানে হাতির 5 পা দেখবে আর কি, এরকম ব্যাপার আর কি, সাপটাপটা হাতির। তো সেই জায়গায় এদের পুরো পরিস্থিতিটাই বদলে যাবে যদি ওই ইউনূস সাহেবই কোথাও গিয়ে অবৈধ বলে প্রমাণিত হয়ে যান। এবং তখন এই যা যা এরা করেছে তার একটা রিভার্স এফেক্ট, মানে উল্টো এফেক্ট হবে না, সেটা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে? তাহলে এই মোচড়টা বাংলাদেশের রাজনীতিতে আনলো কে, আর কখন আনলো? বুঝতেই পারছেন, এই মোচড়টা আনলো বাংলাদেশের সেনা। আর মোচড়টা এলো এমন একটা সময় যখন মোহাম্মদ ইউনূস ওই প্রধান উপদেষ্টার দায়িত্ব নাকি ছাড়তে চেয়েছিলেন বলে রটে গেছে। মানে বেশ একটা সাসপেন্স থ্রিলার তৈরি হয়েছে ইউনূসকে কেন্দ্র করে। আর সেই সাসপেন্স আরও বাড়িয়ে দিয়েছে ঢাকা হাইকোর্টে দায়ের হওয়া একটা মামলাকারী আইনজীবীর দাবি আগামী সপ্তাহে তার আবেদনের শুনানি হবে। প্রমাণ হয়ে যাবে ইউনূসের ক্ষমতা দখল বৈধ নাকি অবৈধ। রেফারেন্স সন্ধ্যা 7টার সময় এনে 9টার সময় ওথ হয়েছে। কাজেই যদি রেফারেন্সটা না থাকে এবং অ্যাপেলেট ডিভিশনের রেকর্ডে রেফারেন্স না থাকে তাহলে এই ওথ অ্যাজ এন ইন্টারিম গভর্নমেন্ট কিভাবে ওনারা নিলেন? এইখানে যদি এটা প্রমাণ হয় যে ফ্রড হয়েছে, যারা রাষ্ট্রের সাথে ফ্রড করেছে তারা জনগণের সাথে ফ্রড করেছে, এবং এই ফ্রড কিভাবে হলো, কেন হলো, এটা প্রয়োজন হলে আমরা ক্রিমিনাল মামলাও করব যারা ফ্রড করেছে। কেউ কেউ বলছেন মোহাম্মদ ইউনূস নাকি যে কোনো সময় বাংলাদেশ ছাড়তে পারেন, তার জন্য নাকি চার্টার্ড ফ্লাইট টাইট সব রেডি করা আছে। তিনি জাস্ট সংকেত দেবেন আর সেই ব্যক্তিগত বিমান নাকি তাকে অন্য কোনো দেশে নিয়ে চলে যাবে। তাই তিনি উড়তে চাইলেই পাখি হয়ে ফুরুত করে উড়ে যেতেই পারেন। কিন্তু সত্যিই তিনি উড়তে চাইছেন বা বাংলাদেশ ছাড়ছেন এমন কোনো প্রমাণ কিন্তু এখনও কেউ প্রকাশ করতে পারেনি। জল্পনাটা অবশ্য আছে, পুরো দমে আছে। আর অন্যদিকে আরেকটা পক্ষ সাসপেন্সের মাত্রাটা আরও চড়িয়ে দাবি করছে, ইউনূস যদি উপদেষ্টার পদ ছাড়েন তাহলে ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশের সেনা নাকি দেশ চালাতে শুরু করবে। বাংলাদেশে নাকি আপাতত অন্তত মাস 6 জন্য সেনা শাসন শুরু হয়ে যাবে, তারপরে নাকি নির্বাচন হতে পারে। কেউ কেউ আবার সেটা নিয়েও সংদিয়ান। তাদের বক্তব্য তখন বাংলাদেশে প্রকৃত স্বৈরাচারী শাসনটা শুরু হবে। মানে মোদ্দা কথা, একটা চরম ডামাডোলের পরিস্থিতি এখন ওই আমাদের প্রতিবেশী দেশটায়। ওই হাসিনার পতনের পর একটু একটু করে বাংলাদেশ যে ঘুরে দাঁড়াচ্ছিল বলে কেউ কেউ দাবি করছিলেন,
সেই প্রসেসটা যে বন্ধ হয়ে যাবে এটা পরিষ্কার। এবার তাদের সেই ঘুরে দাঁড়ানোর দাবিটা সেটাও ফ্রড কি না সেটার মধ্যে আর আমরা যাচ্ছি না, আমরা তাদের কথা বলছি। কিন্তু তারা মানে যারা মনে করছিলেন যে ওই বিপ্লবটা জুলাই আগস্ট, যেটাকে তারা স্বাধীনতা 2.0 বলে ভাবছিলেন, সেটা নাকি বাংলাদেশকে একটা নতুন রাস্তায় নিয়ে গেছিল। এবার সেখান থেকে যদি ঘুরে আসতে হয়, অর্থাৎ কাণ্ডারি মোহাম্মদ ইউনূস তিনিই যদি সরে যান, তাহলে বাংলাদেশটাই নাকি রসাতলে যাবে। আচ্ছা, এত কিছু যদি কিন্তুর কোনো মানে আছে? একটা কথা বলুন তো, এত ভাবনা চিন্তার কি আছে? যেভাবে দেশটা চলছে তাতে আজ নয়তো কাল বাংলাদেশ যে রসাতলে বা বঙ্গোপসাগরের তলায় যাবে সেটা নিয়ে তো আমাদের কোনো সন্দেহ নেই। কারণ হাসিনার পতনের পর যে দিকে বাংলাদেশ ঘুরে তাকিয়েছে সেই সবকটা দিকই তো জাহান্নামের দিকে দিক নির্দেশ করছে। 1 পাকিস্তান, 2 আমেরিকা, 3 চীন। এবার প্রথম দেশটার প্রভাব 71-এর পর বাংলাদেশে কিন্তু ফের একটু একটু করে তৈরি হয়েছে। শর্ট টার্ম মেমোরি তো মানুষের ভুলে যায়, লোকে ভুলে গেছেন কি হয়েছিল, কিভাবে নির্বিচারে পাক সেনারা তাদের হত্যা করেছিলেন, কিভাবে অত্যাচার করেছিলেন, সব ভুলে গেছে। এখন তাদের বড় দাদা বলে মনে হচ্ছে। পাক গুপ্তচর সংস্থা ISI এর প্রত্যক্ষ মদতেই বাংলাদেশে মুক্ত মনাদের কোণঠাসা করে মৌলবাদ সক্রিয় হয়েছে বলে অনেকে মনে করেন। ISI এর জন্যই বাংলাদেশ থেকে ভারত বিরোধী কার্যকলাপ নতুন করে শুরু হয়েছে বলে অনেকে মনে করছেন। আর অন্যদিকে আমেরিকা আর চীন। মোহাম্মদ ইউনূস যার কোলেই বাংলাদেশকে তুলে দিন, বাংলাদেশের অবস্থা যে পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো দেউলিয়া হবে না তার গ্যারান্টি তো কেউ দিতে পারছেন না। বলে না, অভাগা যেদিকে চায় সেদিকেই সাগর টাগর শুকিয়ে যায়, তেমনি আমেরিকা বা চীন যার দিকেই তাকায় সে দেউলিয়া হয়ে যায়। কাজী বাংলাদেশও যে এভাবে চললে শুকিয়ে যাবে এ নিয়ে আমাদের কোনো সন্দেহ নেই। ইউনূসের জঙ্গি জিহাদিরা বাংলাদেশ সমস্ত প্রশাসন থেকে লোকজন সরিয়ে তাদের জিহাদি ঢোকাতে চাচ্ছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে, বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে তো ইউনূস যুদ্ধ ঘোষণা করেছে। এই মুহূর্তে ইউনূস বাংলাদেশের গণশত্রু। ইউনূস একটা বাঘের পিঠে সবারই হয়েছে, আর এই বাঘের পিঠ থেকে নামলেই সেই বাঘ খেয়ে ফেলবে, কারণ সেই বাঘ রক্ত খাদক, নরখাদক বাঘ, তার নাম হচ্ছে জিহাদ। একবার সেই বাঘের পিঠে উঠলে তার পরিত্রাণ নেই। দ্বিতীয়ত, একই সঙ্গে আমেরিকা, চায়না এবং পাকিস্তান, এই 3টে আলাদা আলাদা রাষ্ট্র তাদের আলাদা আলাদা হিডেন এজেন্ডা, এইগুলোকে ফুলফিল করবার জন্য একটা জিহাদ নামের বাঘের পিঠে চড়েছে। এই জিহাদেরও কিন্তু আলাদা হিডেন এজেন্ডা। এই 4টাকে সামাল দেওয়া ইউনূসের পক্ষে অসম্ভব। কি মজা দেখেছেন? বাংলাদেশের মানুষজনই ইউনূসকে গণশত্রু বলছেন। ইউনূসটা কি বাংলাদেশের সেনার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করেছেন। এমনকি ইউনূস যে জঙ্গি আর মৌলবাদীদের মাথায় করে রেখেছেন একথাও তো বাংলাদেশিরাই বলছেন, আমরা না। 2 সপ্তাহ আগে এই একই রকম কথা শোনা যাচ্ছিল আরেকটা জায়গার থেকে। খেয়াল করে দেখুন, পাকিস্তান। খোয়াজা আসিফের মতো পাকিস্তানি মন্ত্রীরাই বলেছিলেন সেই সময় যে আমেরিকার স্বার্থ রক্ষা করতে গিয়েই নাকি 3 দশক ধরে পাকিস্তান সন্ত্রাসবাদে মদদ দিতে বাধ্য হয়েছে। এই বাংলাদেশি সাংবাদিকের কথা শুনলেন না, সালাউদ্দিন শোয়েব চৌধুরী? যদি তার দাবিটা সত্যি হয়, তাহলে মোহাম্মদ ইউনূস কার স্বার্থ রক্ষায় এখন জামাতিদের প্রশ্রয় দিচ্ছেন সেটা তো আপনাদের পরিষ্কার হয়ে যাবে আপনাদের সামনে। কারা দেয়? যারা এই উপমহাদেশের বিভিন্ন জায়গায় এই সন্ত্রাসবাদ, জঙ্গি, মৌলবাদ, এই সমস্ত জিনিসগুলোকে কোথাও গিয়ে মেন্টার করে আর কি, মানে তোয়াজ করে তাদের লালন পালন করে ফ্র্যাঙ্কেস্টাইনের মতো করে তৈরি করার কথা ভাবে তারা সব জায়গাতেই। ফলে যা পাকিস্তানে হয়েছে তাই বাংলাদেশেও হচ্ছে। দেখুন, খোয়াজা আসিফের মতো লোকজন নিশ্চয়ই বাংলাদেশে আছেন, জানেন তো। সবই যখন এখন পাকিস্তানের মতো করছে, এরকম লোকজন নিশ্চয়ই আমরা পাবো। তাহলে তারা নিশ্চয়ই আজ নয়তো কাল বলে দেবেন কি হয়েছে, কার মদতে, মানে পাকিস্তান না আমেরিকা নাকি অন্য কোনো দেশের কথায় ইউনূস বাংলাদেশকে মৌলবাদীদের হাতে তুলে দিচ্ছেন, সেটা আমরা জেনে যাব। কিন্তু আপাতত ভেবে দেখুন, এই যে শুরুতে ওই ঝুড়িতে বিভিন্ন রকম পুতুল টুতুল দেখলেন এবং গান শুনলেন,
তাতে তো জামাত আর হিজবুতের কথাও ছিল। ইউনুসের ঝাঁকাতে যে জঙ্গিরা আছে আমরা যে ভুল সন্দেহ করিনি, সেটা তো ওই বাংলাদেশি সাংবাদিক পরিষ্কার বুঝিয়ে দিলেন। এবার এর পরেও যদি কোনো সন্দেহ থাকে তাহলে দুটো উদাহরণ দিচ্ছি। একজনের নাম নুরুল ইসলাম ভুইয়া ছোটন, আরেকজনের নাম মোহাম্মদ এজাজ। এদের মধ্যে নুরুল ইসলাম বলে ভদ্রলোকের বাংলাদেশে পরিচয় হচ্ছে নেপথ্যের খেলোয়াড় হিসেবে, আড়ালেক থেকে খেলেন, মেঘনাদ যাকে বলে আর কি। কীরকম খেলোয়াড় এই ছোটন? মোহাম্মদ এরশাদ, যিনি বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন এবং পরবর্তী ক্ষেত্রে রাষ্ট্রপতি হয়েছিলেন, তিনি রাষ্ট্রপতি থাকাকালীন এই ছোটন ছিলেন তার অত্যন্ত ঘনিষ্ঠ। আবার বিএনপি যখন ক্ষমতায়, তখন বিএনপি আর জামাতের মধ্যে যোগসূত্রও ছিলেন এই ছোটন। আর এখন এই ছোটনই নাকি ইউনুস আর আমেরিকার মধ্যে মধ্যস্থতা করছেন। অনেকে মনে করছেন যে এই যে ইউনুস চট্টগ্রামের মাটি মার্কিন সেনাকে দিয়ে দিচ্ছেন, বা সেন্ট মার্টিনে মার্কিন সেনার ঘাঁটি গাড়ায় অনুমতি দিচ্ছেন, এই সব কিছুই নাকি ছোটনের পরামর্শে করছেন। আর এবারও এজাজ, এর পরিচয়টাও শুনুন। এই এজাজকে কদিন আগে উত্তর ঢাকার প্রশাসক নিযুক্ত করেছেন ইউনুস। এই এজাজ নাকি মৌলবাদী সংগঠন হিজবুত তাহরির সঙ্গে সরাসরি যুক্ত, জঙ্গি কার্যকলাপে জড়িত বলে অভিযোগ। তাহলে বুঝুন, একদিকে ছোটনের মতো মিডলম্যান, আর অন্যদিকে সরাসরি মৌলবাদী সংগঠনে জড়িত মানুষজনকে নিয়ে যিনি চলছেন, সেই ইউনুসের সমর্থক কারা বা ইউনুসের ভরসা কারা, কাদের ওপর নির্ভর করে তিনি চলছেন, আর কারা চাইছেন যে ইউনুস প্রধান উপদেষ্টা হিসেবে কাজটা চালিয়ে যান। মূলত ইউনুসের হয়ে কথা বলছে এই জামাত আর এনসিপি, বাংলাদেশের জাতীয় নাগরিক পার্টি। এবার লোকজন বলছে এই এনসিপি আসলে জামাতেরই একটা মুখ, নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম। আজ যারা এনসিপি নেতা, তারাই গত বছর হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তারাই পালাবদলের পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারে যোগ দেন এবং তাদেরই কয়েকজন মিলে এনসিপি তৈরি করেন। আর তারপরেই স্বার্থের সংঘাত তৈরি হয়। নাহিদ ইসলামের মতো কেউ কেউ ওই উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে রাজনৈতিক দলে যোগ দিয়েছেন, কিন্তু বাকিরা তারা সেটা করেননি। সবাই বল তবিয়তে দুদিকই রাখছেন। আর সেটা নিয়েই নাকি ওই বেগম খালেদা জিয়ার দল বিএনপি ইউনুসের ওপর চাপ তৈরি করেছে। করাটাই স্বাভাবিক, কারণ আলটিমেটলি সবই তো কিস্সা কুরসিকা, তাই না? বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সরাসরি এনসিপিকে মদদ দিচ্ছে আর বিএনপির মতো দলকে অবহেলা করছে, এই অভিযোগ তো উঠতে শুরু করেছে। সেই চাপের মুখেই আমরা কি দেখলাম? একটা নাটক, একটা বেশ স্টান্টার নাটক, উত্তেজনাময় এবং হিসেবময় নাটক। চাপের মুখে মোহাম্মদ ইউনুস পদত্যাগের নাটক করেছেন বলে অনেকেই মনে করছেন। খেয়াল করে দেখুন, ইউনুস উপদেষ্টার পদ ছাড়তে চান, রেজিগনেশন লেটার টাইপ করে ফেলেছেন। এটা প্রথম কে রাষ্ট্র করলেন? ওই নাহিদ ইসলাম। এই নাহিদ রাজ সকাল থেকেই একদিকে দফায় দফায় মিটিং করেছেন, আর তারপর ঢাকায় ইউনুসের সমর্থনে মিছিল করেছেন। আর তারপর বলেছেন ইউনুসের দায়িত্ব ছাড়ার কোনো প্রশ্নই নেই, বরং ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রপতি করা হোক। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, যেহেতু আওয়ামী লীগের বা ছাত্রলীগের সাবেক যে ছাত্র নেতা রাষ্ট্রপতি চুপ্পু আছে, তাকে ওই পদে রাখা যাবে না। যেহেতু আমাদের মধ্যে একটা শব্দ একটা বাক্য আমরা শুনেছি যে ইউনুস স্যার যদি সরে যায় তার বিকল্প আছে, তাহলে চুপ্পু সরে গেলে বুঝি চুপ্পুর বিকল্প নাই, যার সংগঠন নিষিদ্ধ। তাই আমরা ইউনুস স্যারকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই। তার মানে আপনি থাকছেন স্যার, প্রধান উপদেষ্টা হয়ে না থাকলেও রাষ্ট্রপতি হয়ে থাকবেন, সব ব্যবস্থা হয়ে যাবে। মানে এরকমই একটা কিছু এই ইউনুসপন্থী ছাত্রনেতা বলতে চাইলেন নাকি? আচ্ছা, এরপর যদি কেউ বলেন যে ইউনুস পদত্যাগের নাটক করছিলেন, তিনি আসলে তার ঘনিষ্ঠদের দিয়ে বিএনপির মতো মূলধারার রাজনৈতিক দলগুলোকে ব্ল্যাকমেল করছিলেন, নিজের পক্ষে একটা সহানুভূতির হাওয়া তুলতে চাইছিলেন, তাহলে কি খুব ভুল হয়ে যাবে? যারা মনে করছেন ইউনুস নাটক করছেন না, এটা একদম তার জেনুইন একটা ব্যাপার, তাদের জন্য আমাদের বাংলাদেশের ভোটের অঙ্কটা একটু কষতে হবে, তাহলে তাদের কাছেও পরিষ্কার হয়ে যাবে কোনো ব্যাপারটা। যে অঙ্ক শেষ হলে আপনারা বুঝবেন বাংলাদেশে আজ নয়তো কাল ভোট তো হবে, কিন্তু ভোট যত দেরিতে হবে
এই ইউনুসপন্থীদের ততটাই লাভ, আর ততই বিএনপির জন্য কড়া চ্যালেঞ্জ। বুঝতে পারবেন তখন কার সুতো কার হাতে ধরা আছে, কে কাকে নাচাচ্ছে আর কে কার টানে নাচছে। এবার এত গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তো বেশ গুরুত্বপূর্ণ, একটা দেশের ভবিষ্যৎ বলে কথা, তো সেটা নিয়ে কাটাছেঁড়া করতে গেলে আজকে আরও কিছু কথা কিন্তু বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন আজকে না বললেই নয়। Still a little and they throw you in jail, but still a lot they make you king. বিখ্যাত একটা উক্তি, বাংলায় এই উক্তিটার মানে করলে দাঁড়ায় যে অল্প কিছু যদি চুরি করো তাহলে ওরা তোমায় জেলে পুরে দেবে, কিন্তু যদি অনেক চুরি করো ওরা তোমাকে রাজা বানিয়ে দেবে। উক্তিটা কার জানেন? আজকের দিনে জন্ম নেওয়া পৃথিবী বিখ্যাত গায়ক, সুরকার আর লেখক বব ডিলানের। বব ডিলান নোবেল পেয়েছিলেন, আজ 84 বছরে পড়লেন বব ডিলান। এরকম একটা বিখ্যাত কথাটা মানে জন্মদিন বলেই কি মনে পড়লো? না, পরিস্থিতি আছে, পরিস্থিতি আমাদের মনে পড়িয়ে দিল। এবার তার সঙ্গে ডিলারের জন্মদিনটা মিলে যাওয়াটা নেহাতি কাকতালীয়, কারণ আমাদের দেশে, আমাদের পড়শি দেশে আর একজন নোবেল লরিয়েট আছেন, তার বয়সও কিন্তু এই বব ডিলানের মতোই 84। তিনি মোহাম্মদ ইউনুস। শান্তির জন্য নোবেল পাওয়া মোহাম্মদ ইউনুসকে রাজা বানিয়েছে কারা? বিএনপি আর জামাতরা। এবার নোবেলের মতো বড় কোনো সম্মান যদি দুর্নীতি আর অশান্তিতে থাকতো তাহলে তো সেটা এই বিএনপি বা জামাতের মতো সংগঠনগুলোই পেত। এরাই ইউনুসকে রাজা বানিয়েছিল 9 মাস আগে। এবার এরাই ইউনুসকে সরিয়ে ক্ষমতার স্বাদ নিতে চায়। ইউনুসও নাছর, তাই পদত্যাগে নাটক করছেন। একটা বিজ্ঞাপনের লাইন আছে না, এরশাদের ভাগ হবে না, ইউনুসও বোধহয় সেটাই বলছেন আজ। আমেরিকা আর চীনের কাছে দেশটাকে প্রায় বিক্রি করে দিয়েছেন ইউনুস সাহেব, আর প্রতিদানে কি পেয়েছেন সেটা হয়তো তার ভবিষ্যতে তার ওই বিভিন্ন ব্যাংকের শেয়ার বা ব্যাংকের অ্যাকাউন্টগুলো দেখলে সব বোঝা যাবে। এবার কেউ খাবে কেউ খাবে না, তা হবে না তা হবে না, এটা কে বলছে? বিএনপি। একদম সোজা সাপটাভাবে বোঝা দরকার গোটা ব্যাপারটা। দেখুন এইগুলো তো অনেক যদি কিন্তুর ব্যাপার। সোজা সাপটা বিষয় হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে 3টে পক্ষ। একটা পক্ষ ইউনুস আর তার সহযোগী এনসিপি আর জামাতিরা, আরেকটা পক্ষ হলো বিএনপি, আর তৃতীয় পক্ষ হলো 12 দিন আগে নিষিদ্ধ ঘোষণা হওয়া ওই আওয়ামী লীগ। এবার বিএনপি নেতা আর আইনজীবী নাসিরউদ্দিন আহমেদের একটা বক্তব্য শুনছিলাম, সেটা আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করে নিই। বাংলাদেশের টেলিভিশনে তিনি কি বলছিলেন জানেন? এই অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নাকি নিষিদ্ধ করেনি, আইনগতভাবে আওয়ামী লীগ নাকি আপাতত স্থগিত। এবার এখানেই বিএনপির উৎকণ্ঠা, ঠিক কি হয়েছে আওয়ামী লীগের? সবটা কি মানে তাদের একদম পুরো কবর দেওয়ার ব্যবস্থা কি পাকাপোক্তভাবে হয়েছে, নাকি ওপরটায় জাস্ট ঝুড়ো কিছু মাটি ফেলে রাখা হয়েছে, যে কোনো সময় কফিনের দরজা খুলে বেরিয়ে আসবেন? এইটা তাদের দুশ্চিন্তা। আর সেই উৎকণ্ঠাতেই দ্রুত নির্বাচনের জন্য চাপ দেওয়া হচ্ছে ইউনুসকে, যেটা আবার নিজের স্বার্থেই চাইছেন না ইউনুস, কারণ তাহলে ইউনুসের আম আর ছালা দুই যাবে, একদিকে ক্ষমতা আরেকদিকে আর্থিক লাভ। একদা গ্রামীণ ব্যাংকের পুরোধা বাঁ হাতে প্রাপ্ত অর্থের অনর্থ হতে দেবেন না, কারণ তার যদি আবার উল্টো দিকের কেউ এখন ক্ষমতায় চলে আসে তাহলে আবার তার বিরুদ্ধে বাংলাদেশে যা যা অভিযোগ উঠেছিল, যা যা দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেগুলো সব আবার নতুন করে উঠবে। যেগুলো তিনি আপাতত ক্ষমতায় বসে ধামাচাপা দিয়েছিলেন, যে মামলাগুলো খারিজ করে রেখে দিয়েছিলেন, সেগুলো আবার নতুন করে ডালপালা মেলবে, সে এক নতুন অনর্থ। আবার তার সঙ্গে সঙ্গে ক্ষমতাটাও যাবে, সেটাও তিনি ছাড়বেন না। তাই বাংলাদেশে ফের একটা অচল অবস্থা। এই অচল অবস্থা কাটিয়ে গণতান্ত্রিক শান্তির পরিবেশ সেটা কবে ফিরবে? এটাই হচ্ছে সবথেকে কঠিন প্রশ্ন। কেন জানেন? কারণ বাংলাদেশের একটা দলও সেটা চাইছে না। কাল একটা সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন ইউনুস, এই 12 দিন আগেই এই গণতান্ত্রিক প্রক্রিয়ায়, যখন ওই স্বীকৃত আওয়ামী লীগ যারা
একটা দেশের রাজনৈতিক দল তো বটে, রাজনৈতিকভাবে তারা কোনো নির্বাচনে পরাজিত হতে পারে, কিন্তু সেই দলটাকেই নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়েছিল। সেই দলটা যখন এইভাবে একটা মানে গণতান্ত্রিক একটা দল যখন এইভাবে একটা সর্বদলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় নিষিদ্ধ হয়ে যেতে পারে, তখন সর্বদল বিষয়টাই যে আসলে আইওয়াস সেটা তো বুঝতেই পারছেন। তাহলে এই ডাকাটা হচ্ছে কেন? এক, লোক দেখানো, আর দুই, অচল অবস্থা। কারণ এই বৈঠকগুলো মানেই সবাই নিজের নিজের দিকে দড়ি টানবেন, আর ফলে জট পাকিয়ে গিট পড়ে যাবে, এই তো। কিন্তু পড়শি দেশের এই অচলাবস্থার সুযোগে ভারত বিদ্বেষীরা তো মাথাচাড়া দিতে পারে, তাই না? এটা হচ্ছে আমাদের দুশ্চিন্তার জায়গা। সেই জন্যই এই পদ্মা পারের পরিস্থিতির দিকে নজর রাখতেই হচ্ছে আমাদের। আহ্বান থাকবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্বের থেকেই রাজনৈতিকভাবে সকল পক্ষের সাথে আলোচনা করে একটা সমাধানের দিকে যাবেন। ইউনূস সাহেব সরছেন না, কে বলছেন নাহিদ ইসলাম, এনসিপি অর্থাৎ বাংলাদেশ জাতীয় নাগরিক দল, সেই দলের নেতা। এনসিপির উত্থান কবে? মাত্র 2 মাস আগে। ইউনূসের এই বিশ্বস্ত অনুগামী সবার প্রথম বলেছিলেন ইউনূস সাহেব পদত্যাগ করতে চেয়েছিলেন। এবার এই বিশ্বস্ত অনুগামীই জানালেন পদত্যাগ করছেন না। তাহলে কি গোটাটাই নাটক? ইউনূসের কোনো নিজস্ব রাজনৈতিক দল নেই, সেই শূন্যস্থানই কি পূরণ করছে নাহিদের এনসিপি? এই অন্তর্বর্তী সরকার আসলে কি শুধুই নির্বাচনকালীন সরকার, নাকি গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সরকার? নির্বাচন, এই দাবিতেই টালমাটাল বাংলাদেশের রাজনীতি। অতি দ্রুত নির্বাচনে যেতে চায় বিএনপি। আওয়ামী লীগের অনুপস্থিতিতে দ্রুত নির্বাচন চাইছে তারা। আওয়ামী লীগ ক্রমশ মাথাচাড়া দিচ্ছে। শেখ হাসিনা ফের বাংলাদেশে সক্রিয় হওয়ার বার্তা দিয়েছেন। সব ধরা হবে, সব হিসাব নেওয়া হবে। ইউনূসের ভাই ব্রাদার, ভাই বেটা, ভাইজি যারা আছে, তার মেয়ে, 2 মেয়ে, সবগুলির হিসাব আমি নিয়ে ছাড়বো। এবং আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে নিশ্চয়ই বাংলাদেশের জন্য কোনো ভালো কাজ করার জন্য। কাজে আমি এখনও সময় আছে এগুলির ক্ষমতার থেকে বিদায় দিয়ে দেশটাকে রক্ষা করতে হবে। তার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। প্রতিদিন দরকার যে যেভাবে পারেন মিছিল মিটিং করে প্রতিবাদ করেন, লিফলেট বিতরণ করেন, এতে অপকর্মগুলি জনগণের কাছে তুলে ধরেন। ওয়াকারুজ্জামান সেনাপ্রধান হয়েছিলেন 2024-এর 23শে জুন। তারপরেই জুলাই আন্দোলন এবং শেখ হাসিনার অপসারণ। এরপর ধীরে হলেও সেনাপ্রধান কি আওয়ামী লীগের পথ প্রশস্ত করে চলেছেন? সেটা কি সন্দেহ করছে বিএনপি এবং মোহাম্মদ ইউনূসের ঘনিষ্ঠ মহল? তাই কি সেনা শাসন বলবৎ হতে পারে বলে রব তোলা হচ্ছে? পরিস্থিতি বলছে বাংলাদেশ জুড়ে অস্ত্র উদ্ধারের ফলে জামাত ও মৌলবাদী সংগঠনগুলো বিপদে পড়েছে, আর সেই সুযোগে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ। নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা। বিএনপি ক্ষমতায় এলে ইউনূসকে অপসারিত করে দেবে। ইউনূসের ছায়ায় তৈরি এনসিপি সাংগঠনিকভাবে প্রস্তুত নয়, তাই ইউনূস চাইছেন সংস্কারের নামে ভোট যত দেরিতে হয়। 2007-এ ক্ষমতায় ফিরে আওয়ামী লীগ, জামাত ও সহযোগী দলগুলোর কোমর ভাঙতে শুরু করে। পেছন থেকে ছাত্র আন্দোলনের নামে জুলাই আন্দোলন করলেও নির্বাচনী প্রক্রিয়ায় লড়ার ক্ষমতা নেই জামাতিদের, তাই তারাও নির্বাচনে আগ্রহী হচ্ছে না। কারণ ভুললে চলবে না, বাংলাদেশে নির্বাচন মানেই প্রহসন। 2008-এর জরুরি অবস্থার পর 2014-তে সংসদ নির্বাচন হয়েছিল বাংলাদেশে। গত 10 বছরে স্বচ্ছ নির্বাচন একবারও হয়নি বলে পদ্মাপাড়ে বিস্তর অভিযোগ রয়েছে। বাংলাদেশের 10ম সংসদ নির্বাচন হয়েছিল 2014-র 5ই জানুয়ারি। বিএনপি সেই ভোট বয়কট করেছিল। 300 আসনের মধ্যে 154টা আসনে বিনা লড়াইয়ে জেতে আওয়ামী লীগ। তারপর একাদশ সংসদ নির্বাচন হলো 2018 সালের 30শে ডিসেম্বর। 300 আসনের মধ্যে আওয়ামী লীগ একাই পেল 257 আসন। অধিকাংশ আসনে ভোট না হওয়ার অভিযোগ উঠেছিল সেবারও। আর দ্বাদশ সংসদ নির্বাচন, সেটা হলো 2024-এর 7ই জানুয়ারি। বিএনপি ভোট বয়কটের সিদ্ধান্ত নেয় সেবারও। দুপুর 3টে ভোটের হার ছিল 27%। 1 ঘন্টা পর ভোট শেষ ঘোষণার সময় ভোটের হার বেড়ে হয়ে যায় 41%। আওয়ামী লীগ একাই 222টা আসন পেয়ে ক্ষমতায় আসে গত বছর। নির্বাচনের নামে প্রহসনের অভিযোগ উঠেছিল সেই ভোটেও। সুতরাং এই মুহূর্তের যে সর্বশেষ পরিস্থিতি, তাতে ইউনূস সরছেন না। জামাতের সঙ্গে বা বিএনপির সঙ্গে যে বৈঠক টৈঠক হয়েছে সেগুলোর পরেও সরছেন না। এটা মোটামুটি তারা ঠিক করে রেখে দিয়েছেন যে সরবেন না। এবার অন্য কোনো ঘটনাচক্রে তাকে সরতে হবে কি না সেটা তো ভবিষ্যতের গর্বে লুকিয়ে আছে উত্তরটা। কিন্তু এই যে ভোট করতে চাওয়া আর ভোট না করাতে চাওয়া, এর কারণটা বুঝতে পারলেন? শুধু বব ডিলান নয়, আজ আরও একজনের জন্মদিন, কবি কাজী নজরুল ইসলাম। 1899 সালে আজকের দিনেই ভারতের
চুরুলিয়ায় জন্মেছিলেন বিদ্রোহী কবি, এবং কাকতালীয়ভাবে আজকের দিন অর্থাৎ এই 24শে মেতেই সপরিবারে বাংলাদেশে চলে যান। ভারতের সাহায্যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972-এর 24শে মে নজরুলকে সাদরে ঢাকায় নিয়ে গেছিলেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান। আজকের দিনটা বাংলাদেশ কি মনে রেখেছে? আপাতত যা দেখছি মনে তো হচ্ছে না মনে রেখেছে। বঙ্গবন্ধুকে যে দেশ জ্বালিয়ে পুড়িয়ে ভুলিয়ে দিতে চায় সেই দেশ নজরুলকে মনে রাখবে? এটা তো ভাবাই ভুল। নজরুল তিনি তো ওরা যা বলেন, এখন যা বলছেন তার ঠিক উল্টো কথা বলতেন। হিন্দু না মুসলিম ওরা জিজ্ঞাসা কোনজন, এই প্রশ্ন যদি করতে পারেন তাকে ওদের ভাল লাগবে? মনে হয় না, জানেন তো। আর তাই আজ বাংলাদেশ জুড়ে শুধুই ক্ষমতা দখলের লড়াই দেখলাম। একবারও কোনো নেতার মুখে ওই জাতীয় কবির, তাদের জাতীয় কবির কথা শুনতে পেলাম না। যে বিষয়ে রাজনীতির স্বার্থ নেই সেই বিষয়টা এখন বাংলাদেশের সিলেবাসেই নেই। আমরা মনে রাখার চেষ্টা করছি, জানেন তো। এবং আমরা এক্ষেত্রে ওই বললাম তো একটাই, ওই চলে যাওয়া এবং তার পরবর্তী এই ঘটনা আজকের দিন পর্যন্ত দেখে সে লাইনগুলো আবার মনে পড়ে যাচ্ছে। ভুল হয়ে গেছে বিলকুল, বাকি সব কিছু ভাগ হয়ে গেছে, ভাগ হয়নি কোন নজরুল। আমরা চাই না অবিভক্ত নজরুল আমাদের কাছেই থাকুন, কিন্তু মুশকিল হচ্ছে অবিভক্ত বঙ্গ থেকে যখন বিভক্ত বাংলাদেশ তৈরি হয়ে গেল, তাদের চিন্তা ভাবনা সমস্ত কিছুই তো একটা অন্যরকম স্বার্থ নির্ভর হয়ে দাঁড়িয়েছে। সেই স্বার্থেও তো সংঘাত লেগে গেছে। বিএনপি নিজের রাজনৈতিক স্বার্থে ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা করেছিল। ভেবেছিল কিছু সময় পর ইউনূস বিএনপির হাতে মধুভাণ্ডটা তুলে দেবেন, কিন্তু তিনি তো ব্যবসায়ী, অর্থ আর ক্ষমতার স্বাদ ছাড়বেন না। তাই যারা নিজের প্রয়োজনে একে অপরকে বানিয়েছিল, আজ তারাই নিজেদের প্রয়োজনেই একে অপরকে শেষ করতে চাইছে। সামনে অনেক কিছু বলছে, ভেতরে কমপ্লিটলি উল্টো চিন্তাভাবনা। আসলে কেউই কাউকে কিচ্ছু বানায়নি, একে অপরকে হাতিয়ার করে শুধু নিজেদের ক্ষেত্র তৈরি করেছে। ক্ষেত্রটা কিসের? ওই যে বললাম, বব ডিলানের কথা অনুযায়ী ক্ষেত্রটা বড় সড়ো চুরি করার। বাংলাদেশ ক্ষমতায় থাকার আসল উদ্দেশ্যই হলো দুর্নীতি। দুর্নীতি করতে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো সব সীমা অতিক্রম করতে পারে। আর আজ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর একটা ডেটা দিয়েছেন। তিনি জানিয়েছেন লন্ডনে প্রাক্তন বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টার ছেলের সম্পত্তি ফ্রিজ করা হয়েছে। কত টাকা জানেন? ভারতীয় মুদ্রায় 1479 কোটি 38 লাখ। ভাবতে পারছেন ক্ষমতায় থাকলে কীভাবে কোটি কোটি টাকা ইনকাম করা যায়? দেশের মানুষের জন্য রাজনীতি নয়, জানেন তো, রাজনীতি স্রেফ আখের গোছানোর। আওয়ামী লীগ গেছে, এবার বিএনপি ক্ষমতায় আসার চেষ্টা করছে। সেই বিএনপির ট্র্যাক রেকর্ড কি বলছে? 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপির 4 দলের জোট ক্ষমতায় থাকাকালীন দুর্নীতির শিখরে পৌঁছেছিল বাংলাদেশ। বিএনপির মাথা খালেদা জিয়ার নামেই মোট 23টা মামলা ছিল, যার জন্য জেলে ছিলেন তিনি। মামলাগুলো হাসিনা সরকারের পতনের পর যথারীতি তুলে নেওয়া হয়েছে, কিন্তু দুটো মামলা খুব ইন্টারেস্টিং, জিয়া অরফানেজ আর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট। এই দুটোতেই কিন্তু সমুদ্র সমান দুর্নীতির কেস ছিল। প্রচুর কোটি টাকা বেআইনি লেনদেন আদালতে প্রমাণিত হয়েছিল। বিশেষ করুন বাংলাদেশে ক্ষমতায় থাকা নেতা নেত্রীদের এই দুর্নীতির বহর বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। আপাতত যা বুঝছি, শান্তি ব্যাপারটা বাংলাদেশের কাছে দিবাস্বপ্নই। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতায় থেকে যেতে চান, যে তিনি নির্বাচন দেবেন না, তাহলে বাংলাদেশে একটা অন্য কিছু ঘটতে চলেছে। আর যদি উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে রাজি হন, তাহলে হয়তো বাংলাদেশের পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারে। সোশ্যাল মিডিয়ায় একটা ঠাট্টা ঘুরছে, জানেন তো, ইউনূস নাকি 10 ছেলের বাপ। কিন্তু আপনারা তো জানেন ইউনূসের 2জন কন্যা সন্তান, মনিকা আর দিনা। এবার ছেলেটা এলো কোত্থেকে? সোশ্যাল মিডিয়ার লোকজনই বুঝিয়ে দিয়েছে। 10 ছেলে মানে টেনশন। ইউনূসের এখন চরম টেনশনের মুহূর্ত।
মানে ইউনুস 10 ছেলের বাপ হয়েছে, তা বেশ করেছেন। তাতে আমাদের কি, বাংলাদেশ নিয়ে আমাদের তো চিন্তা ভাবনা করার কিছু নেই। ওরা নিজেদের মধ্যে এখন লড়ালড়ি করছে, আমাদের এখন সময় ওই গ্যালারিতে বসে মজা দেখার, কারণ ওরাই তো আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে চেয়েছে। হ্যাঁ, আমাদের শুধু ওই বসে দেখতে হবে যে কত দূর যেতে পারে, আর জাস্ট ওই সীমান্তটা নজরে রাখতে হবে। এটা খুব চাপের কাজ নয়, তাই না? এই মুহূর্তে পাকিস্তানকে যেভাবে দুর্মুষ করা হয়েছে, তাতে তো এটা জাস্ট বাচ্চা ছেলের কাজ। কিন্তু একটা কুইজ যদি হালকা ছলে করি এই সময়, তাহলে আপনাদের খুব মজা লাগবে। বলুন তো, বেজিংয়ের সঙ্গে ঢাকা আর নয়ডার সঙ্গে লখনৌয়ের মিল কোথায়? ভাবছেন এটা কীরকম একটা প্রশ্ন, এটা ধাঁধা কোথায়? এটা তো একটা জটিল একটা নতুন হেয়ালি আর কি। দেখুন, লখনৌয়ের কাছে নয়ডা যা, ঢাকার কাছে বেজিংও তাই। উত্তরপ্রদেশে একটা প্রচলিত কুসংস্কার কি আছে জানেন? যে মুখ্যমন্ত্রী নয়ডায় যান, তার নাকি ওই লখনৌয়ের কুর্সি চলে যায়। আমরা বলছি না, কুর্সি হারিয়ে অখিলেশ যাদব এই আক্ষেপটা করেছিলেন। একই ব্যাপার তো ঢাকার বেজিংয়ের ক্ষেত্রেও। শেখ হাসিনা বেজিং গেলেন, ফিরতে না ফিরতেই ঢাকার কুর্সি টলে গেল। আবার দেখুন, মোহাম্মদ ইউনুস বেজিং গেছিলেন, তার কুর্সির আবার টলমলো অবস্থা। মোটের ওপর ইলিশ আর আরশোলার ফুড হ্যাবিট মেলে না। আমাদের দেশে বলে আরশোলা, বাংলাদেশে বলে তেলাপোকা। এই তেলাপোকা সিন্ড্রোমে কি বাংলাদেশের সেনাবাহিনীও ভুগবে? দেখুন, আগামী মাসে বাংলাদেশের সেনাপ্রধানের চীনে যাওয়ার কথা। ইউনুস নিজেদের অবৈধ সরকারটা পরের মাস পর্যন্ত ঠেকিয়ে রাখতে চাইছে। ফিরে আসার পর সেনাপ্রধানের কুর্সিও টলমল করবে। ইউনুসের আশা আছে যে একবার ওয়াকারুজ্জামানের কুর্সিটা একটু টলমল করুক, তাহলেই ইউনুসের কুর্সি সেফ হয়ে যাবে। তাহলে সেনাপ্রধান কি প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে হাত মেলাবেন? এইটা হলে কি হবে, এটা কেউ ইউনুসের মাথায় কিন্তু ঢুকিয়ে দেয়নি, কিন্তু তার মনে একটা ধারণা রয়েছে, চীনে গেলে কুর্সি টেকে না, এই আর আমেরিকায় গেলে কুর্সি পোক্ত হয়ে যায়। তাই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার আমেরিকা যাওয়ার কথা ছিল, প্রায় প্লেনে চড়ে বসেছিলেন, আগে টেনে নামিয়ে দিয়েছেন, যেতে দেননি। কিন্তু নিজে যাবেন কি, সেটাতেও ভয়, যদি চেয়ার থেকে নামলেই কেউ চেয়ারটা টেনে সরিয়ে নেয়। আর আমেরিকাতেও তো এখন ট্রাম্প এসে গেছেন, ডেমোক্র্যাট লবির সঙ্গে যে চক্রান্তটা করেছিলেন সেটা ফাঁস হয়ে গেছে। তাই আমেরিকাকেই নজরানা দিয়ে বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছেন এখন ইউনুস। এবার সেটা না বললেই নয়, দর্শকরা সবাই জানেন, আমরা আপনাদের সামনে পরিষ্কার করে গত কিছুদিনে তুলে ধরেছি। কিন্তু ইউনুস তিনি যেটা জানেন না, সেটা হলো আমেরিকা লক্ষ্য করে ভারতও তো মিসাইল ছেড়ে দিয়েছে। ভাবছেন তো এটা কখন হলো? পাকিস্তানের সেনার জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে যে মিসাইল ছুটে গেছিল সেটা তো জানি, কিন্তু এটা না, এই মিসাইল সে মিসাইল নয়, তার থেকেও ভয়ঙ্কর। এই মিসাইল আমেরিকার মেলফোর্ডের টাফট বিশ্ববিদ্যালয়ে অ্যাসেম্বলড হয়েছে। সেখানে মাত্র 22 বছর বয়সে আন্তর্জাতিক সম্পর্কে পিএইচডি কষেছে। হ্যাঁ, তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী থারুরের কথা বলছি। থারুর কিভাবে এই পাকিস্তান যুদ্ধের সময় বিশ্বব্যাপী লোকজনকে কড়াভাবে এবং স্পষ্টভাবে ভারতের অবস্থান সম্পর্কে বর্ণনা করে গেছিলেন, খেয়াল করেছিলেন? যে একটু অন্যরকম কথা বলার চেষ্টা করেছিল, ওই থারুরের সুতীক্ষ্ণ প্রশ্ন এবং বক্তব্য মানে জর্জরিত হয়ে রণে ভঙ্গ দিতে হয়েছিল তাকে। সেই থারুরকেই স্কোয়াড্রন লিডার করে আমেরিকা, ক্যারিবিয়ান আর দক্ষিণ আমেরিকা লক্ষ্য করে ভারতের সংসদ বাহিনীটা উড়ে গেছে। প্রথম স্টপেজ নিউ ইয়র্ক, সেখানে সেপ্টেম্বর 11-এর স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন থারুর, আর আমেরিকাকে প্রশ্ন করবেন, খুব জটিল প্রশ্ন, আমেরিকার জন্য অস্বস্তিকর প্রশ্নও বটে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জঙ্গি হানাটা হলো সন্ত্রাস, আর পহেলগাঁওয়ে ধর্ম জিজ্ঞেস করে করে গণহত্যাটা হলো ভারত পাকিস্তানের দ্বন্দ্ব। এটা কীরকম ব্যাপার? 9/11-র বদলায় আফগানিস্তানে নির্বিচারে বোমা ফেলা যায়, কোল্যাটারাল ড্যামেজের নামে লক্ষ লক্ষ নিরপরাধকে হতাহত করা যায়, আর পহেলগাঁওয়ের বদলায় জঙ্গি ঘাঁটি বিনষ্ট করা যায় না। তখনই মনে হয় যে না না, এটা ঠিক হচ্ছে না। তার মানে ইউনুসের গলার শিকলটা যে হাতে ধরা রয়েছে,
সেখানেই কি আঘাত হানতে চলেছে ভারত? এই প্রশ্নগুলো ওঠা মানে আমেরিকায় কিন্তু ট্রাম্প নিজের দেশেই প্রশ্নের মুখে পড়ে যাবেন। আমেরিকাতে এই প্রশ্নগুলো মানুষজন কিন্তু অত্যন্ত গভীরভাবে ভাবনা চিন্তা করে বিবেচনা করে, এবং ট্রাম্প সেখানে প্রেসিডেন্ট বলেই যা বলছেন সবাই চোখ বুজে মেনে নেবে এরকম ভাবার তো কোনো কারণ নেই। ওই হার্ভার্ডে বিদেশিদের ভর্তি নিয়ে তিনি একটা বক্তব্য রাখতে গেছিলেন, নিষেধাজ্ঞা আনতে গেছিলেন, সেটা তো আদালতে আটকে দিয়েছে। সুতরাং ওখানে নিজের দেশেই ট্রাম্প কিন্তু ফের একটা অস্বস্তিকর মুহূর্তের সামনে পড়তে পারেন শশী থারুর যদি এই প্রশ্নগুলো তুলে বসেন। ঠিক একইভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো জাপানে গিয়ে এই কথাটাই বলেছেন। কেন, মানে থারুর কি বলবেন সেটা তো এতটা আগের থেকে আন্দাজ করছি কেন? কারণ পরিষ্কার, ভারত যে বিভিন্ন জায়গায় সংসদীয় দলগুলো পাঠিয়েছে তারা এক সুরে কথা বলছেন এবং এক লক্ষ্যে কথা বলছেন, ফলে থারুরও যে অন্য কিছু বলবেন না সেটা নিয়ে আমরা নিশ্চিত। কিন্তু আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জাপানে গিয়ে যে কথাটা বলেছেন না, সেটা শুনতে শুনতে ভাবছিলাম এই কথাটা তো আজ পর্যন্ত পাকিস্তান সম্পর্কে এত দৃঢ়ভাবে কেউ বলেননি। কি বলেছেন জানেন? সন্ত্রাস হলো জলাতঙ্কগ্রস্ত পাগলা কুকুর, আর পাকিস্তান হলো সেই কুকুরের মনিব। বিশ্বের সব দেশকে একজোটেই পাগলা কুকুরের মনিবকে শায়েস্তা করতে হবে, নাহলে সে সকলের দিকেই পাগলা কুকুর লেলিয়ে দেবে। We are here to share the message and the truth that India refuses to bow down. We will not yield to fear. We have learned to give you the reply in the language you understand. I belong from a political party who is in the opposition. It's in public domain. You all have seen that I have said that Pakistan needs to be taught a lesson in the language they understand. If terrorism is a rabid dog, Pakistan is a vile handler. So we first need to bring the world collectively to combat this vile handler. Otherwise, this vile handler will end up breeding and raising more rabid dogs. So we will not bow down before them. And we will make sure India is responsible. All our attacks and actions have been responsible, made with precision and non-escalatory. পাকিস্তান সিন্ধু জলবন্টন চুক্তি বাতিলের পর থেকে তো আতঙ্কে ভুগছে, জল নিয়ে আতঙ্ক। অতএব পাকিস্তান জলাতঙ্কগ্রস্ত পাগলা কুকুর। রাষ্ট্রপুঞ্জে কিন্তু ওই জলবন্টনটাই আজ ইস্যু হয়েছে। আর ভারত কি বলেছে? বলেছে 6.5 দশক ধরে সহ্য করা হয়েছে। গত 4 দশকে সন্ত্রাসবাদীরা 20,000-এর বেশি ভারতীয়কে হত্যা করেছে, যার সর্বশেষ সংযোজন এই পেহেলগাঁও। কিন্তু সন্ত্রাস আর বরদাস্ত করা হবে না। পাকিস্তান সন্ত্রাসে মদদ দিয়ে চুক্তি ভঙ্গ করেছে, তাই আপাতত চুক্তি স্থগিত। জেনেভায় একথা বলেছেন ভারতের প্রতিনিধি পি হরিশ। আর জাপানে তারই রেশ টেনে পাক সন্ত্রাসকে জলাতঙ্কগ্রস্ত কুকুর বলেছেন অভিষেক। বিশ্বাস করুন, শুনে খুব ভালো লাগছিল। কিছু কিছু ক্ষেত্রে না, মানে এই যে রিলেট করাটা, এই হোমওয়ার্কের প্রশংসা না করে থাকা যায় না। বোঝাই যাচ্ছে কেন ইউসুফের বদলে, মানে ইউসুফ পাঠানের বদলে তৃণমূল শেষ পর্যন্ত অভিষেককে পাঠিয়েছে, ইউসুফ পাঠানের যাওয়াটাকে আটকে দিয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, অভিষেক পাকিস্তানকে যে ভাষায় গালাগাল দিলেন, তাতে পাকিস্তানকে যা বলার তো বললেন, বিশ্বের দরবারে যা বলার তো বললেন, যে বার্তা দেওয়ার দিলেন, কিন্তু দেশে বা বাংলায় তার কোন অভিঘাত এসে পড়ল? এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস। দেখুন, যে ভাষায় অভিষেক কথাগুলো বলেছেন এবং যে বার্তাটা, যে জাতীয়তাবাদী একটা নিজের পরিচয় তুলে ধরেছেন সব জায়গায়, জাতীয়তাবাদের একজন সেনানী হিসেবে রাদার নিজেকে তুলে ধরেছেন। তারপর সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারী তাকে এরপর কোন ভাষায় আক্রমণ করবেন বলুন তো? চাপ হয়ে গেল তো। দেখুন, ওয়াক অফ নিয়ে মালদা মুর্শিদাবাদের হিংসা তবু বঙ্গ বিজেপিকে অভিযোগ করার মতো কিছু সুযোগ দিয়েছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো, মানে প্রথম কথা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন মনে হচ্ছে জাপানে পাঠানোর চাল, ইউসুফ পাঠানকে আটকে রেখে দিয়ে
আর তারপর অভিষেকের জাপানে চাল, এ তো বাংলায় কিস্তিমাত হয়ে গেল। পরপর দুদিনে দুটো কিস্তিমাত করে দিয়েছে। প্রথম দিন জাপানে গিয়ে বিপ্লবী রাসবিহারী বসুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছিলেন, আর তারপর রাধা বিনোদ পালের তার ওখানে সমাধিতে গিয়েও শ্রদ্ধা জানিয়েছেন। এবার এই দুজনই কিন্তু বিশ্বের দরবারে বাংলার নাম অনেকটাই উজ্জ্বল করে দিয়েছিলেন আর কি, এটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিলেন বাংলাকে। এবার তাদের কোথাও গিয়ে সম্মান জানানো মানে কি? মানে হচ্ছে একই সঙ্গে বাঙালিয়ানাকে ছুঁয়ে যাওয়া। দেখুন, এর বাইরে মানে আমরা আরেকজনকে জানি যিনি বাংলার বাইরে শুয়ে ঘুমোচ্ছেন, ব্রিটেনের ব্রিস্টলে ঘুমোচ্ছেন ভারতের প্রথম আধুনিক পুরুষ রাজা রামমোহন রায়। আর তার মতোই তো জাপানের সাহিত্য আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা বিপ্লবী রাসবিহারী বসু। আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় রয়েছেন সেটা এখনও ধোঁয়াশা। অভিষেক জানতেন টোকিওয় গিয়ে কোথায় তাকে পৌঁছতে হবে এবং কি করতে হবে, এবং তাহলে পশ্চিমবঙ্গে তিনি কোথায় পৌঁছতে পারবেন। শুধু তাই নয়, তিনি অভিষেক জানতেন ওই রাসবিহারী বসুর সমাধি এখন কি অবস্থায় রয়েছে। সেখানে তিনি গেছেন এবং পরে ভারতীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করে জানিয়েছেন যে ওখানে এই সমাধিটা খুব অগোছালো অবস্থায় পড়ে রয়েছে। আর তারপরে কি হয়েছে জানেন? রাতারাতি ওই সমাধি ক্ষেত্র পরিষ্কার হয়ে একটা অন্য চেহারা নিয়েছে। আর আজ সেখানে সংসদীয় দলের বাকি সদস্যরাও গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। বুঝতে পারছেন বাঙালির মননকে কোন জায়গায় ছুঁয়ে যেতে পারলেন অভিষেক? দেশের বাইরে গিয়েও একজন বিস্মৃত প্রায় বাঙালিকে তিনি সবার সামনে তুলে নিয়ে এলেন, বিশ্বের দরবারে তুলে নিয়ে এলেন। এটা বাংলার জন্য তো বিরাট সম্মানের ব্যাপার। এখানেই হোমওয়ার্কের স্পেশালিটি। হোমওয়ার্ক যত ভালো হবে, এরকম রাজনীতিতে এরকম ছোট ছোট 4-6 মারাটা সহজ হয়ে যাবে। অর্থাৎ এই জমি, কয়লা, নিয়োগ দুর্নীতি, মানে অভিষেকের বিরুদ্ধে তার জাত শত্রু আর রাজনৈতিক শত্রুরা যা অভিযোগ তোলে, সেই অভিযোগগুলো এরপর তোলার আগে কিন্তু দুবার ভাবতে হবে, আবার অন্যভাবে পুরো তাদের গুটিগুলো সাজাতে হবে। কারণ এখন অভিষেক দেশের হয়ে একটা জাতীয়তাবাদী চরিত্র হয়ে দাঁড়ালে। দেখুন, বিধানসভা নির্বাচনের আগে এরপর বিজেপি কি দাবি করতে পারবে যে একমাত্র তারাই সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করেছে, নাকি ওই জাতীয়তাবাদী লড়াইটার কৃতিত্বের খানিকটা ভাগ বা বলা চলে ওই কৃতিত্বের ভাণ্ডে কোথাও গিয়ে তৃণমূলের হাতটাও অভিষেক ছুঁয়ে দিলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় যাওয়ার পর আজ ওই রাসবিহারী বসুর সমাধিস্থলে আজ গেলেন আমাদের ভারতবর্ষের যিনি ওখানে অ্যাম্বাসেডার আছেন শ্রী জর্জ, তার সঙ্গে গেলেন সাংসদ সঞ্জয় কুমার ঝা, জেডিইউ এমপি, এবং কংগ্রেসের সালমান খুরশিদ। আরে বাংলায় তো পথ দেখালো। এতদিন ধরে নাকি ওখানে প্রধানমন্ত্রী গেছেন জাপানে, ভারতবর্ষের সরকারের বিভিন্ন মন্ত্রীরা গেছেন, কারুর তো মনেও হয়নি যে রাসবিহারী বসু স্বাধীনতা সংগ্রামে তার কি অবদান। দেখুন, অভিষেক যদি এই ভারতীয় সংসদীয় দলের সঙ্গে জাপানে না যেতেন, তাহলে তৃণমূলেরও এই রাসবিহারী বসুর অবদানের কথা মনে পড়তো কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন থাকতে পারে। কিন্তু তৃণমূলের সকলেই কি কুণাল ঘোষের সঙ্গেও সহমত হবেন? বাংলায় পথ দেখায় নাকি অভিষেক পথ দেখান? প্রশ্ন তো এটাই। অভিষেক কিন্তু জাপানে বসেও বক্তব্য রাখার সময় উল্লেখ করেছেন যে তিনি পাকিস্তানকে তার ভাষায় শিক্ষা দেওয়ার কথা বলেছিলেন। অভিষেক বলতেই পারতেন তৃণমূল কংগ্রেস পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার কথা বলেছিল, বলেননি। হয়তো এত ভেবেও বলেননি, আমরা বৃথাই একটু বেশি আলোচনা করছি। কিন্তু আরজি করের সময়ও তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত মত এবং বক্তব্য আলাদা মাত্রা পেয়েছিল। জাপানে গিয়েও তো অভিষেক বলেছেন তিনি কি টুইট করেছিলেন এবং বুঝিয়ে দিয়েছেন তিনি জাতীয়তাবোধ আর বাঙালিয়ানা
এই দুটো ক্ষেত্রেই তৃণমূলের জন্য লাভের গুড় নিয়ে এসছেন তিনি। এবার সেটা দলগত না ব্যক্তিগত উদ্যোগে, এই বিতর্কটাকে যদি ভবিষ্যতে কাটাছেড়ার জন্য সরিয়েও রাখি, তাহলেও বলতে পারি অভিষেক আজ নিজের উপস্থিতি জাহির করেছেন। আর তার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ নিজের অনুপস্থিতি জাহির করেছেন। প্রধানমন্ত্রীর নীতি আয়োগের বৈঠকে যোগ দেননি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। এবার তৃণমূলের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে, আগের বার মুখ্যমন্ত্রীকে যেহেতু বলতে দেওয়া হয়নি, সুতরাং তিনি যাননি। এবার মিটিং মানে বলা এবং শোনা, না হলে তো শুধু একতরফা ভাষণ হয়ে যায়, তাই মুখ্যমন্ত্রী যাননি। এবার খেয়াল করে দেখার মতো বিষয় হচ্ছে আরও 4টে রাজ্যের মুখ্যমন্ত্রী এই নীতি আয়োগের বৈঠকে যাননি। কেরালার বিজয়ন, কর্ণাটকের সিদ্ধারামাইয়া, পুডুচেরির রঙ্গস্বামী আর বিহারের নীতিশ কুমার। কিন্তু নজর কেড়েছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় শুধু অনুপস্থিত থাকেননি, তিনি কেন অনুপস্থিত এবং তিনি যে অনুপস্থিত সেই বার্তাটাও জোর গলায় প্রচার করেছেন। বাকিদের থাকার চেয়ে তাই তার না থাকাটাই বেশি করে চোখে পড়েছে। আর আজকের বৈঠকেই খেয়াল করে দেখুন, মানে এটা কিভাবে বলবো, কাকতালীয় হয়ে যায় জানেন তো। আজকের বৈঠকেই প্রধানমন্ত্রী মহিলা ক্ষমতায়ন আর কর্মক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী যদি উপস্থিত থাকতেন তাহলে আরও বেশি ভালো হতো এবং পশ্চিমবঙ্গের যে ভিউ পয়েন্ট, পশ্চিমবঙ্গবাসীর যে চাওয়া পাওয়া, সেই সমস্ত বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এবং নীতি আয়োগের অন্যান্য অফিসিয়ালসদের সামনে মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে শুনলে পরে আরও অনেক বেশি এফেক্টিভ হতো। মুখ্যমন্ত্রী মানে তিনি জনগণের প্রতিনিধি, জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধি। স্বাভাবিকভাবে তার মতের, তার যে বক্তব্য, তার একটা পলিটিক্যাল ওয়েট থাকে, সেই পলিটিক্যাল ওয়েটটা এবার বাংলা মিস করবে। দুর্নীতি আয়োগে মুখ্যমন্ত্রী আছেন, নীতি আয়োগে মুখ্যমন্ত্রী নেই। এই আলোচনাটাতে মুখ্যমন্ত্রী কোনো আগ্রহ নেই। রাজ্যের স্বার্থে তো উনি চলেন না। রাজ্যের স্বার্থে চললে শ্বেতপত্র প্রকাশ করে রাজ্যের পাওনা গণ্ডা নিয়ে উনি বলতে পারতেন। তো বাংলার বকেয়াগুলো গেল কোথায়? বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে যাচ্ছেন 4 বছরে 4,64,000 কোটি টাকার বেশি, আর বাংলা পায় 1,70,000 কোটি টাকার বেশি। বাংলায় 100 দিনের কাজ করিয়েছেন, এখানকার মানুষকে টাকা দেননি। তাহলে বাংলার মতো একটি রাজ্যকে বঞ্চিত করে টাকা না দিয়ে ফাঁকা বুলি আউড়ে বড় বড় কথা, এগুলো ওদের কথা মানায় না। হাতে হাত মেলাতে গেলে দুপক্ষকে হাতটা মেলাতে হয়। বাংলার অধিকারের টাকা দেননি, ওদের মুখে হাতে হাত মেলানো কথাটা সাজে। যে নীতি আয়োগের কোনো ক্ষমতা নেই, যে নীতি আয়োগ দেশে সম্পদ বন্টন করতে পারে না, সেখানে গিয়েই বা কী লাভ? আর গতবার নীতি আয়োগের মিটিংয়ে মমতা বলার ঠিক আগে মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল। এটা মমতা ব্যানার্জি শুধু অপমান নয়, এই রাজ্যের অপমান। তাহলে জানি ভালোই করেছে। দেখুন, সুকান্ত মজুমদার যা বললেন, মানে যা যা বললেন সেগুলো যুক্তরাষ্ট্রীয় সম্পর্কের দিক থেকে একদম ঠিক, কিন্তু রাজনীতির দিক থেকে একেবারে ভুল। তিনি খেয়াল করেছেন কিনা জানি না, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গবাসীর চাওয়া পাওয়ার একমাত্র ধারক বাহক বললেন। তাহলে রাজ্যবাসী তাদের কেন সমর্থন করবেন? রাজ্যের দাবি দাওয়া নিয়ে মমতার বলা কথাই যদি, মানে প্রধানমন্ত্রীকে বলাটাই যদি সব থেকে বেশি এফেক্টিভ হয়, তাহলে বিজেপিকে বাংলায় আনার প্রয়োজনটা কি অনুভব করবে বাংলার মানুষ? মুখ্যমন্ত্রী যদি জনগণের দ্বারা নির্বাচিতই হন, তাহলে শুভেন্দু অধিকারী তাকে কম্পার্টমেন্টাল বলেন কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ওয়েট আছে বলে তিনি কি বাংলার বিজেপিকে একটু হালকা করে দিলেন না? হিসেব করুন, দেখুন তাদের বক্তব্য, তারাই নিশ্চয়ই ভাবনা চিন্তা কাটাছেড়া করবেন। আমাদের জাস্ট মনে হলো, তাই সাধারণ মানুষ যেভাবে ভাবে সেটাই তাদের সামনে তুলে ধরলাম। তবে হ্যাঁ, একটা শুধু খেয়াল করে দেখুন, এটাও আমরা খেয়াল করেছি, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন কোনো অবস্থাতেই বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুকে বাংলার মানুষের চাওয়া পাওয়ার প্রতিনিধির স্বীকৃতি দেননি। এবার সেটা এখন বলতেই পারেন যে এটা সৌজন্য বা তাদের চিন্তাভাবনা অনেক উচ্চ স্তরে, কিন্তু এগুলো রাজনৈতিক লাভ ক্ষতির বিষয়। অঙ্কটা একদম আলাদা। তবে সবসময় সব কিছু যে অঙ্ক অনুযায়ী হয় তাও তো নয়। নীতি আয়োগের বৈঠকের ফাঁকেই
বিরোধী মুখ্যমন্ত্রীদের সঙ্গে তো হালকাচ্ছলে কথা বলতে দেখলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন, যিনি কয়েক মাস আগেও কয়লা দুর্নীতির অভিযোগে কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে ছিলেন, তার হাত ধরে প্রধানমন্ত্রী কথা বললেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন হিন্দি বিরোধিতা এবং সংসদে আসন পুনর্বিন্যাস প্রসঙ্গে তিনি আপোষহীন। পাম্বান ব্রিজ উদ্বোধনের সময় তামিলনাড়ুতে গিয়ে নাম না করে যার বিরুদ্ধে ওই কান্নাকাটি করছে বলে ব্যঙ্গ করেছিলেন প্রধানমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে আসেনি, সেইটা নিয়েও তখন কথা হয়েছিল। তিনি নীতি আয়োগের বৈঠকের ফাঁকে প্রধানমন্ত্রীর সঙ্গে এমন গল্প করলেন না যেন বিজেপির কোনো নেতা গল্প করছে। আর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান, তিনি তো হাত ধরে একেবারে বিগলিত হয়ে গেলেন। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, তিনি প্রথম জীবনে এবিভিপি করতেন, আর তার সঙ্গেও তো মোদির উষ্ণ আলোচনা হলো। রেবন্ত রেড্ডির নেতা, দেশের বিরোধী দল নেতা রাহুল গান্ধী, দেখুন তিনি মুখ্যমন্ত্রী নয়, তাই নীতি আয়োগের বৈঠকে তার তো থাকার কথাও নয়। বিরোধী দল নেতা সময় কাটালেন জম্মু কাশ্মীরের পুঞ্চে পাকিস্তানের গোলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে। बहुत बड़ी ट्रेजेडी है, बहुत लोगों की डेथ हुई है, नुकसान हुआ है। लोगों से बातचीत की, उनकी जो समस्या है उनको समझने की कोशिश की। उन्होंने मुझे कहा है कि 2-3 चीजें नेशनल लेवल पे रेज करने की, वो मैं रेज। আচ্ছা, ফিরে গিয়ে কেন্দ্রের কাছে কি দাবি তুলবেন রাহুল গান্ধী? কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার দাবি। কাশ্মীর নিয়ে তো একটাই দাবি অবশিষ্ট আছে, কিন্তু মুশকিল তো সেখানেও আছে। ওমর আবদুল্লাহ কাশ্মীর বিধানসভায় দাঁড়িয়ে বলে দিয়েছেন কোন মুখে তিনি এখন পূর্ণ রাজ্যের মর্যাদা দাবি করবেন। এবার ওমর আবদুল্লাহ দাবি না জানালে রাহুল গান্ধী জানাতে পারবেন না এমন কোনো কারণ নেই, সেটা ঠিক। কিন্তু সেই দাবি তোলার জন্য তো সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি জানাতে হবে। এই দাবি তো ইতিমধ্যে আবার মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে বসে রয়েছে। আর দেখুন, পুঞ্চেও রাহুল প্রথমে গেলেন না, তৃণমূলের প্রতিনিধি দল ইতিমধ্যেই দুর্গতদের কাছে পৌঁছে গেছে। মানে প্রথম রাজনৈতিক দল হিসেবে কাশ্মীরে প্রতিনিধি পাঠিয়েছে তৃণমূল, আর তার জন্য তাদের ধন্যবাদও জানিয়েছেন ওমর আবদুল্লাহ। তাহলে রাহুল গান্ধী প্রতি পদে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে গোল খেয়ে গেলেন। দেখুন, রাহুল গান্ধীর অবস্থা তো ওই চাওয়া পাওয়া ছবির উত্তম কুমারের মতো হলো, কিংবা রোমান হলিডের গ্রেগরি পে, কিংবা চড়ি চড়ির রাজ কাপুর, কিংবা দিল হ্যায় কে মানতানির আমির খানের মতো। এই চারটে ছবিরই তো প্লট প্রায় একই রকম, নায়ক রিপোর্টার, কিন্তু যে খবর সে সংগ্রহ করে আনে তার আগেই কেউ না কেউ সেই খবর ব্রেক করে দিয়েছে। আরেকটা জিনিস হতে পারে, রাহুল গান্ধী কি পঞ্চম পাণ্ডব? যে রাজনৈতিক কর্মসূচি তিনি নেন তার আগে অন্য কেউ না কেউ সেটা করে বসে রয়েছে, তাহলে তো তাকে ট্র্যাজিক হিরো বলা ছাড়া আর কোনো উপায় নেই। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।